এতগুলো রুম ছিল, আলাদা আলাদা করে সমস্ত কিছু সাজানো রয়েছে, সব কিছুর একটা একটা ভাগ করে রাখা ছিল। তো সেগুলো পুরোটা ঘুরতে ঘুরতে আমরা হয়ে গেছিলাম অনেকটা ক্লান্ত। তারপরেও কিন্তু আমরা হাঁটছিলাম, কারণ পুরোটা দেখার দরকার সেই জন্য। কারণ আগের বার যখন এসেছিলাম তখনও কিন্তু খুব ভালো করে ঘোরা হয়নি, মোটামুটি দেখে আর চলে গেছিলাম। আর দেখে গেছিলাম যে ঘড়িটা 12টার সময় কাঁটাটা একসঙ্গে হয়ে বাজে, তো সেই ঘড়িটাই দেখে গেছিলাম। তো সেটা দেখে তারপরে সেই শোটা দেখে আমরা বেরিয়ে চলে গেছিলাম। তারপরে যার কিছু দেখব তার আর দেখার সময় আমাদের হয়নি। তখন মেয়ে ছিল অনেক ছোট, তো সেই জন্য আর নিয়ে ওকে ঘোরা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ চেয়ারগুলো, তখনকার দিনের চেয়ার, ভীষণ সুন্দর লাগছিল। এখানে আসলে মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু দেখা শেষ হবে না, এত পরিমাণে চারিদিকটা সাজানো ছিল। আর এখানে দেখতে পাচ্ছ দাবা, তো ভীষণ সুন্দর একটা গেম এটা। তো আমি খেলতে পারি, ছোটোবেলায় খেলেছি, আর বিয়ের পর থেকে সেই খেলাটা উঠেই গেছিলো, আর খেলা হয় না। তো সেই রকমই দাবা এখানে সাজানো রয়েছে, তাই আমি বরকে বলছিলাম যে আমি এটা খেলতে জানি। দাবা খেলা থেকে আরম্ভ করে তাস খেলা সমস্ত কিছুই কিন্তু আমি খেলতে জানি, কারণ আমি ছোট থেকে আমার মা বাবা দুজনে তাস খেলতো ঘরে বসে, যখন বৃষ্টি হতো, বর্ষাকাল, বাবার ছুটি থাকতো, তো তাসের সাথে আমি বোন দুজনে বসেই খেলতাম তাস খেলা। তো আমরা সবাই জানি, বাড়ির মোটামুটি সবাই আমরা খেলতে জানি। তো সবাই মিলে একটা খেলার একটা মজাই আলাদা ছিল। মামা বাড়ি গেলে দাদুর সাথে খেলতাম, দাদু অ্যাকচুয়ালি মাকে শিখিয়েছিল খেলতে খেলাটা, আর মা আমাদের শিখিয়েছিল, বাবাকে শিখিয়েছিল, বাবা না হলে জানতো না। আমার অ্যাকচুয়ালি আমার দাদুই, মামাবাড়ির দাদু খুব সুন্দর তাস খেলতে পারে, দাদুই শিখিয়েছিল। আমার মাসিরাও সবাই খেলতে পারে তাস। তো আমরা এইভাবেই টাইম পাস করতাম, লুডো খেলতাম, তাস খেলতাম, না হলে দাবা। তো সবাই আমরা অনেক কিছুই খেলতে জানি, যেগুলো এখন বিয়ের পরে আস্তে 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 সমস্ত কিছু অভ্যাসগুলোই চলে গেছে। সংসারের চাপে, সংসারের টানাপোড়েনে এইগুলো সব চলেই গেছে সময়ের অভাবে। আগেকার দিনগুলোই আমার জীবনে মনে হয় খুব ভালো ছিল, কারণ এখন জীবনে আনন্দের থেকে বেশি সংসারের চাপ, নানান রকম টেনশান, এগুলো আমাকে ঘিরে থাকে। কিন্তু আগে একদম ফুরফুরে মেজাজে সবসময় আমি থাকতাম, একটা হাসি খুশি চনমনে একটা মানুষ ছিলাম, সবসময় হেসে খেলে থাকতাম। হ্যাঁ, অ্যাটিটিউড ছিল প্রচুর, সবার সাথে কথা বলতাম না, যার সাথে পছন্দ হতো তার সাথে কথা বলতাম। তো এখন সেটা নেই, সবার সাথে কথা বলি, ইচ্ছা না থাকলেও অনেকের সাথে কথা বলতে হয়, যেখানে প্রয়োজন পড়ে তো সেখানে কথা বলতে হয়। আগে ছিল ভীষণ অ্যাটিটিউড। তো স্কুলে যখন আমি ক্লাস 6-এ পড়ি, কারোর সাথে কথা বলতাম না, তখন ভীষণ অ্যাটিটিউড দেখাতাম, আর আমার ফ্রেন্ডরা আমাকে খচাতো, তুই কেন কথা বলিস না। তো এইরকম টাইপের ছিলাম। এখন তবুও সবার সাথে টুকটাক কথা বলে থাকি, আর সবার সাথে মিশতেও পারি। মিশতে আমি সবার সাথে পারি, কিন্তু খুব বেশি ক্লোজে কারোর সাথে যেতাম না। কারোর সাথে কথা বলা, কারোর সাথে ওঠা বসা করা, এগুলো করতে পারতাম না। হঠাৎ করে কারোর সাথে মিশে যাব সেটা পারতাম না। অনেকবার কথা বলার পরে তারপরে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, যখন আমি কোয়েটে পড়তাম, ক্লাস 6 পর্যন্ত আমি কোয়েটে পড়েছি, 5 আর 6, তারপরে আবার গার্লসে ভর্তি হয়েছিলাম 7 থেকে। তো ফ্রেন্ড ছিল, ও আমার সাথে ফার্স্ট ক্লাস 6-এ ওঠার পরে আমার সাথে ফার্স্ট কথা বলতে এসেছিলো। তখন তারপরে আমাকে সে এখনও বলে যে তুই বাবা, তোর যা ঘ্যাম ছিল, তুই তো কথাই বলতিস না, পাশে বসে থাকতিস তাও কথা বলতিস না, আমি তোর সাথে ফার্স্ট সেদে কথা বলেছিলাম, তারপর তুই আমার সাথে কথা বলেছিলিস। মানে এমনটাই ছিলাম। তবে এখন আমি সবার সাথে কথা বলতে জানি, মিশতে জানি। আগে আমি কারোর সাথেই কথা বলতাম না, মানে ভীষণ অ্যাটিটিউড ছিল আমার মধ্যে। নিজের পরিবারের লোক ছাড়া আমি কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করতাম না, সেরকম মানে হঠাৎ করে দেখে কাউকে পছন্দ করতাম না। তবে হ্যাঁ, আমাকে যারা ভালোবাসতো আমি তাদেরকে ঠিকই বুঝতাম, আর তাদের সাথেই খুব ভালো করে কথা বলতাম। আমি এমনটাই, আমাকে যারা মন থেকে ভালোবাসবে, হিংসে করবে না, আমি শুধুমাত্র তাদেরকেই ভালোবাসতে পারি। হঠাৎ করে তোমাকে আমি ভালোবাসবো, তারপর তুমি আমার ওপর হিংসে করবে, বদনাম করবে, আমার তাদেরকে একদম পছন্দ হয় না। আর আমি না এখন মানে এই বয়সে এসে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে কারোর সাথেই যে সবার সাথে যে আমি মিলেমিশে যেতে পারি তা না, তবে মোটামুটি কথা বলি। তবে হ্যাঁ, সবাইকে নিয়ে আপন করে চলতে পারি। বিয়ের পর থেকে অ্যাডজাস্ট করতে 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 না আস্তে আস্তে আমি শিখে গেছি যে সবার সাথে মিশতে হয়। তারপর যখন বুঝি সেই মানুষটা ভীষণ ভালো, তখন তাকে ভীষণ ভালোবাসি। এটা আমার অভ্যাস বলতে পারো। আমি ভালোবাসি সবাইকেই, কিন্তু তারা যদি ভালোবাসার মর্যাদাটা দিতে পারে তবে
তাকে জীবন দিয়েও ভালোবাসতে পারি। তবে হ্যাঁ, কারোর সাথে যদি আমার ঝগড়া হয়ে যায় তাহলে কিন্তু আমি কারোর সাথে সেধে কথা বলি না, সম্পর্কটা একদম বজায় রাখার চেষ্টা করি, প্রথম থেকেই ঠিকঠাক রাখার চেষ্টা করি, অনেক চেষ্টা করি। তারপরেও যদি ঝগড়া হয় তাহলে তার নিশ্চয়ই কোনো রকম কোনো ত্রুটি ছিল, সেই জন্যই হয়তো তার সাথে আমার আর কথা হয় না। তবে ঝগড়া সচরাচর খুব একটা বেশি কারোর সাথে হয় না, মনোমালিন্য হয়তো টুকটাক হয়েই থাকে, সেটা রক্তের সম্পর্ক বলো আর বন্ধুত্বের সম্পর্ক, কিংবা বাইরে অনেক আশেপাশে থাকে অনেক বন্ধু, তাদের সাথে যে কোনো সম্পর্কেই বলো না কেন এটা হতেই পারে। মনোমালিন্য হলে সম্পর্ক ভালো থাকে না। আর আমার মনে হয় যে সম্পর্ক একবার ভেঙে যায় সেই সম্পর্ক কখনো জোড়া লাগানো যায় না, কারণ জোড়া লাগালেও সেই সম্পর্কটা আবার সেই জায়গা থেকেই ভেঙে যায়। তার থেকে বরঞ্চ তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, আমি এটাই বিশ্বাস করি। তো এখানে লাঠিগুলোতে সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল, নানান ধরনের ডিজাইন করা ছিল, তো সেটাই আমরা দেখছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে কোনটাতে কি করা রয়েছে। আর মেয়েকেও সেটাই বলছিলাম, দেখ বাবা এখানটায় কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কি দারুণ দারুণ করা, কি সুন্দর সুন্দর। হ্যাঁ এগুলো পাগুলো দেখ, পাগুলো, হ্যাঁ পায়ের ডিজাইন করা, জুতো পরা, দেখেছিস কি সুন্দর। ওই পাশটায় রয়েছে দেখ, ওইটা হাতির ইয়ে দাঁত, সুন্দর সুন্দর। এটা আবার পুরো বুটটা লাগানো, এটা দেখ দেখ ঈগলের মুখ, এটা ঈগলের মুখ দেখেছিস। হ্যাঁ এটা হাঁসের মুখ, টিয়া পাখির মুখ দেখেছিস, ওটা বকের মুখে দেখ কালো রঙের, এটা জি জি এটা ডগি, নানান ধরনের ডগি দেখো, এখানে গরু, হাতি রয়েছে, কুকুর রয়েছে, দেখো দেখো ঘোড়া, এটা খরগোশ। আমি এরকম নিয়ম লিখেছি তো, আচ্ছা ভালো হয়েছে। কোনটা মাছের না সাপের? মাছের না সাপের? ওই তো লেখা থাকবে গোট।
গ্যালারিটায় আমরা ঢুকেছিলাম, ভীষণ বড় ছিল এটা গ্যালারিটা। তার আগে একটা গ্যালারিতে ঢুকেছিলাম, সেটা একটু ছোট ছিল, এটা কিন্তু অনেকটা বড় ছিল। ওই যে দেখতে পাচ্ছ ওই মাথাটা, ওই সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম, আর তার পেছনে ছিল আরও লম্বা একটা জায়গা। তো মেয়ে এটা দেখে শেষ করতে পারছিল না, আমাদের তো পুরোটা ঘুরে নর্মালি দেখে নিয়েছি। মেয়ে ওগুলো না বুঝে বুঝে পড়ছিল, ওর প্রচুর ইন্টারেস্ট এইসব প্রতি, কোনটা কী না। কারণ বরের যেমন জ্ঞান আর আমার মেয়েরও তেমন জ্ঞান, ওরা জ্ঞান অর্জন করে, আর আমি জাস্ট চোখ বোলাই আর চলে আসি। এখানে ছিল কিছু মুহূর্তের ছোট 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 ফটোস লাগানো ছিল, যেগুলো হাতে তৈরি করা, হাতে ড্রয়িং করা। ভীষণ সুন্দর লাগছিল আমার এই ছবিটা, যেটা শাড়ি পরে স্নান করে শাড়ি পরে উঠছিল, ভীষণ ভালো লাগছিল, বেশ সুন্দর। প্রত্যেকটা কিন্তু হাতে ড্রয়িং করা ছিল, তো সেই জন্য আরও বেশি আকর্ষণীয় লাগছিল জিনিসগুলো দেখতে, ভীষণ ভালো লাগছিল। নিজের বাড়ি একটা ছোট্ট বেশ বাড়ি হবে নিজের, আর তার মধ্যে ছোট্ট একটা কর্নারে যদি এরকম ছোট্ট একটা গ্যালারি বানিয়ে রাখা যায়, এরকম সুন্দর সুন্দর পেন্টিং যদি রাখা যায়, কি দারুণ হয় না? এটা সবারই কিন্তু একটা ভাবনা থাকে, কিন্তু হ্যাঁ, সবার তো আর নিজের বাড়ির সেই কর্নারটাই থাকে না, জায়গাই থাকে না। এখনকার দিনে যতই বড় জায়গা হোক যেন সেটাই কম পড়ে আমাদের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি ছোটোবেলায় ড্রয়িং শিখতাম, একদম ছোট ছিলাম তখন থেকে, 1 থেকে। তো আমাকে যিনি শেখাতেন উনি শ্রীরামপুর থেকে আসতেন, লালবাগান বলে একটা জায়গা আছে, তো ওখান থেকেই শিখতেন। তো হঠাৎই উনি 2 বছর 2.5 বছর শেখানোর পরে হঠাৎই উনি আসা বন্ধ করে দিলেন, কারণ উনি চাকরি পেয়ে গেছিলেন, তো সেই জন্য উনি আর আসতেন না শেখাতে। ভীষণ ভালো লাগতো, রবিবারের দুপুরবেলায় আমি শিখতে যেতাম প্রত্যেক রবিবারে, আর এত সুন্দরভাবে উনি ড্রয়িং শেখাতেন। আমাদের ওখানে অনেকেই শিখতে, অনেক বড় বড় দিদি ছিল, আর অনেক আমার প্রাইমারি স্কুলের অনেক ফ্রেন্ড ছিল, তারাও শিখতো। তাদের এখন বিয়ে হয়ে গিয়ে ছেলে মেয়ে হয়ে গেছে, তারা তাদের সাথে, হ্যাঁ, ফেসবুকে তারা সবাই আছে অবশ্যই, তবে কথা কারোর সাথে আর হয় না। তাদের বউদের সাথে কথা হয় টুকটাক, তো অনেকেই আমার সাথে ড্রয়িং শিখতো। তো সেই হচ্ছে ব্যাপার, তখন শিখতাম, তো তখন ড্রয়িংয়ের প্রতি একটা টান যে বলো সেটা কিন্তু কোনো রকমভাবে ছিল না। তবে এখন আস্তে আস্তে যত বয়স বাড়ছে তার প্রতি একটা টান বাড়ছে। ড্রয়িং ভীষণ ভালোবাসি, ঠিক কথা, কিন্তু তখন না ইন্টারেস্ট দিয়ে আঁকতেই চাইতাম না। কথায় আছে না, যেটা আমাদের কাছে থাকে সেটা আমাদের কখনোই ভালো লাগে না, যেটা অন্যের কাছে থাকে তখন সেটা আমাদের ভালো লাগে। তো সেই হয়েছে এখন আমার অবস্থা। যখন আমি শিখতাম ড্রয়িং, যখন ড্রয়িংয়ের সাথে যুক্ত ছিলাম, তখন আমার ড্রয়িং একদম ভালো লাগতো না। তারপরে আস্তে 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 যখন ড্রয়িংটা ছেড়ে দিলাম, তখন ড্রয়িংয়ের প্রতি একটা ভালোবাসা বেড়ে গেছিলো। তো স্কুলে ভীষণ যখন কোনো কিছু প্রজেক্ট থাকতো, কোনো কিছু থাকতো, তো সেগুলোতে ড্রয়িং টুকটাক করতাম। মেয়ের স্কুলের টুকটাক করে দিতাম, মেয়ে যখন ছোট ছিল। এখন মেয়ে বড় হয়ে গেছে, মেয়েও ড্রয়িং শিখছিল। মেয়ে লকডাউন থেকে ড্রয়িং ছেড়ে দিয়েছে। আমার মেয়ে অনেক ছোট থেকে ড্রয়িং শেখে, তো এখন লকডাউন থেকে প্রায় এখন বন্ধ, প্রায় 5-6 বছর মতন বন্ধ হয়ে আছে। ও ডান্সও শিখতো, তার সাথে সাথে দুটোই শেখানো হতো ওকে। তো সেটা এখন প্রায় দুটোই বন্ধ, তো একদমই করে না। তো সেই জন্য একটু ওরও হেলথটা বেড়েও যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত বড় হচ্ছে। তো চেষ্টা করব, দেখি ওকে আবার এখানে ড্রয়িংয়ে দেওয়ার। কিন্তু স্কুলের টাইমিংটা এমন থাকে না, সকাল 8:20 থেকে স্কুল থাকে, আর বাড়ি আসার টাইম হয় 5টা, ওর 4:45 স্কুল ছুটি হয়। তবুও বাড়ির সামনে স্কুল বলে হয়তো 5 মিনিট লাগে, তাও বাড়ি ঢুকতে ঢুকতে ওই নিচে গাড়ি রাখতে করতে করতে 5টাই বেজে যায়। তারপরে আবার এসে খাওয়া দাওয়া খেতে, জামা কাপড় ছাড়তে ছাড়তে 6:45 বেজে যায়। তারপর 10 মিনিট বসে রেডি হয়ে, তারপরে টিউশন যায়, 6টায় টিউশন। তো এই করতে করতে ওর সময় কীভাবে যে বেরিয়ে যায় ও নিজেও জানে না। তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে ওকে যদি ড্রয়িংয়ে আমি দেবো, ওকে কোনো কিছুতে দেবো, আমি দেওয়ার সময়ই পাচ্ছি না। তবে হ্যাঁ, এবারে চেষ্টা আছে গরমকালে আমি একটু সুইমিং ক্লাসে ওকে একটু জয়েন করানোর ইচ্ছা আছে। যদি আমি কলকাতা না যাই তবে অবশ্যই ওকে এখানে আমি সুইমিং ক্লাসে জয়েন করাবো, কারণ সুইমিং করা না শরীরের জন্য ভীষণ ভালো। যদিও সেটা রেগুলার করতে পারবে না, কারণ এই গরমকালটাই মানে এই মার্চ থেকে মানে আর কি আগস্ট পর্যন্ত, আগস্ট সেপ্টেম্বর পর্যন্তই সুইমিং ক্লাসেসটা হয়ে থাকে। তারপরে তো ঠান্ডা ঠান্ডা পড়ে যায় একটু আমেজ, তো তারপরে আর কিন্তু সুইমিং ক্লাসটা হয় না। তো এখানেই আমাদের বাড়ির সামনেই একটা আছে, তো সেখানেই দেবো। তো এখন আমি ওকে দিতাম, কিন্তু পড়ার এত চাপ, আমি না ওকে দিয়ে উঠতে পারছি না। আর ও টিউশনও যায়, তো আসে 8টায়, এসে আবার স্কুলের হোমওয়ার্ক থাকে ওর, তো না সময় নেই ওর জন্য একটু। তো সেই জন্য আমিও চাইছি না আর ওকে প্রেশার দিতে। তো যতটা পারা যায় ওকে একটু প্রেশার কম দেওয়ারই চেষ্টা করি। তো দেখা যাক গরমকালে কী করা যায় ওর জন্য একটু।
ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়ে গিয়ে অল বাটনটা দাবিয়ে দিয়েছো, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। তো এই ভিডিওর আগের পার্টটা তোমরা অনেকেই দেখেছো পার্ট 1-এ, আর এটা যাচ্ছে পার্ট 2-এ। এরপরে আর একটা ভিডিও আসছে কাল কিংবা পরশু আমি আপলোড করে দেবো। তো পার্ট 3 আসছে, কারণ ভিডিওগুলো অনেক বড় বড় ছিল আর পুরোটা তোমাদের বোঝানোর জন্য পুরো ভিডিওটা সুন্দরভাবে দিয়েছি, তো সেই জন্য পুরোটা দিতে পারলাম না। তো পার্ট 3 আসছে। এই ভিডিওটার পরে আবার একটা ভিডিও আসবে কালকে কিংবা পরশু। তো চ্যানেলটা অবশ্যই চোখ রেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা দেখার জন্য